আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। বাংলাদেশ টপ এন্ড টি20তে খেলতে গিয়েছে এই টিমটা, এবং সেখানে সোফার একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। পাকিস্তান শাহিনসের সঙ্গে বড় ব্যবধানে হারার পর বাংলাদেশ গতকাল নেপাল জাতীয় দলকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। বেশ কমফোর্টেবলি হারিয়েছে শেষ পর্যন্ত। তবে আলোচনায় এই মুহূর্তে যারা রয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশের টপ অর্ডারের দুই ব্যাটার, ওপেনার জিশান আলম এবং 3 নম্বরে ব্যাট করতে নামা সাইফ হাসান। পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে সাইফ হাসান 32 বল থেকে 57 রানের একটা চমৎকার ইনিংস খেলেছিলেন, এবং পাওয়ার প্লের ভেতরে যখন তাকে নামতে হয়েছিল তার সেই ইনিংসটার মধ্যে তিনি আসলে তার ব্যাটিংয়ের ধরন পরিবর্তনের একটা আভাস দিয়েছেন। এবং বাংলাদেশ এ দলের হয়ে যারা আসলে এশিয়া কাপের স্কোয়াডের মধ্যে, প্রিলিমিনারি স্কোয়াডের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন, নাইম হাসান, মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহান, তাদের তুলনায় কিন্তু আলোটা অনেকটাই সাইফ হাসান কেড়ে নিচ্ছেন। তিনিও কিন্তু রয়েছেন প্রিলিমিনারি স্কোয়াডটায় বাই দ্য ওয়ে, এবং তার জন্য এশিয়া কাপের স্কোয়াডে ঢোকার রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে যায়নি এখনো পর্যন্ত। তবে যার নামটা আসলে আলোচনায় এই মুহূর্তে নিয়ে আসা সম্ভব হচ্ছে তিনি হচ্ছেন জিশান আলম, আরও একজন ওপেনার। এবং জিশান আলম কিন্তু এই দলটাতে রয়েছেন, তবে বাংলাদেশের প্রিলিমিনারি স্কোয়াডটায় এশিয়া কাপের জন্য সেই স্কোয়াডটার ভেতরে নেই। জিশান আলম 2 ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়েছেন ব্যাট হাতে, এবং সেই উজ্জ্বল পারফরমেন্সের কারণেই তাকে নিয়ে কিন্তু আলোচনাটা বেশ জোর করে হচ্ছে যে আসলে বাংলাদেশ দলে ব্যাকআপ ওপেনারের যে জায়গাটা, সেই স্লটটা কে ধরতে পারেন। এই দুজনের নামই সবচেয়ে বেশি উঠে আসছে, সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। টি20 ক্রিকেটে আপনাকে নির্ভয়ে খেলতে হবে, আপনার নিজের স্কিল সেটের উপর ট্রাস্টটা রাখতে হবে, এবং সেই ট্রাস্ট রাখার যে দায়িত্ব সেটা কিন্তু তুলে নিয়েছেন জিশান আলম এবং সাইফ হাসান দুজন মিলে। এবং টপ এন্ড টি20 টুর্নামেন্টটায় বাংলাদেশ এ দলের হয়ে দুজন এখনো পর্যন্ত বাংলাদেশের হাইয়েস্ট 2 রান স্কোরার হয়ে বসে রয়েছেন। 2টো ম্যাচ চলে গিয়েছে। জিশান আলমের পরিসংখ্যানটা স্পেশালি বলবো খুবই দারুণ এখনো পর্যন্ত। প্রথম ম্যাচে 33 রান করেছিলেন মাত্র 17 বল থেকে। দ্বিতীয় ম্যাচটায় তিনি একটা 70+ নক খেলেছেন 40 অড বলস থেকে। সব মিলিয়ে 2 ম্যাচে 109টা রান জিশান আলম করেছেন, স্ট্রাইক রেট 173-এর ওপরে। এবং জিশান যেভাবে আসলে ব্যাটিংটা করছেন তিনি কিন্তু লজ্জা পাইয়ে দিচ্ছেন অন্যান্য ব্যাটারদের। ফর এক্সাম্পল নাইম শেখ, যিনি প্রিলিমিনারি স্কোয়াডে রয়েছেন এশিয়া কাপের জন্য। শ্রীলঙ্কা সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, পাকিস্তান সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, সুযোগটা কাজে লাগাতে পারেননি, এবং এই দলের হয়ে যখন তিনি গেছেন সেখানেও 2টো ম্যাচে একেবারেই ফ্লপ করে গেছেন বলতে গেলে। সো জিশান আলম একটা ট্যালেন্ট, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং জিশান আলমের ট্যালেন্টের পূর্বাভাসটা আমরা কিন্তু দেখে ফেলেছিলাম গত বছরের এনসিএল টি20তে, যেখানে তিনি প্রথম ম্যাচেই একটা সেঞ্চুরি পেয়েছেন। 20 বছর বয়সের আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্বীকৃত টি20তে যে সেঞ্চুরির তালিকা সেটা কিন্তু খুবই ছোট, এবং সেই তালিকার ভেতরে জিশান আলম নিজের নামটা ঢুকিয়ে ফেলেছিলেন। তার সঙ্গে তানজিদ হাসান তামিম রয়েছেন, সেই সাথে পারভেজ হোসেন ইমনও রয়েছেন। অর্থাৎ মাত্র 3 জনের নামই আমরা বলতে পারি যারা এই মুহূর্তে টি20 ক্রিকেটে অ্যাজ অ্যান ওপেনার ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে স্বীকৃত টি20তে সেঞ্চুরি পেয়েছেন। আন্ডার 20 এই বয়সটার কথা যদি আমরা কনসিডার করি। সো এত ট্যালেন্টেড একজন ব্যাটার জিশান আলম, তিনি তার প্রতিভার ঝলকটা কিন্তু দেখিয়ে যাচ্ছেন। এবারে বিপিএলটা যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন, এবং সেই টুর্নামেন্টটায় জিশানকে শুধু একজন ওপেনিং ব্যাটার হিসেবে নয়, একজন অফ স্পিন বোলিং অপশন হিসেবেও কিন্তু দুর্বার রাজশাহী ব্যবহার করেছে, এবং সেখানে তিনি খুবই ভালো বল করেছিলেন। জিশান আলম নতুন বলে পাওয়ার প্লের ভেতরে বোলিং করেছেন, ইকোনমি রেট ভালো বজায় রেখে, এবং উইকেটও তুলে নিয়েছেন সময় মতো। সো তার ভিতরে কিন্তু শুধু একজন পুরোদস্তুর ওপেনিং ব্যাটারের যে কাজ সেটা নয়, তিনি বল হাতেও কন্ট্রিবিউট করতে পারেন। রেফারেন্স হিসেবে আমরা কিন্তু টানতেই পারি, ওয়ার্ল্ড ক্রিকেটে যখন আপনি ভালো ভালো দলগুলোর দিকে তাকাবেন সেখানে আপনি দেখবেন যে সেই দলগুলোতে আসলে টপ অফ দ্য অর্ডারেই বল করতে পারার মতো কিছু ব্যাটার থাকেন যারা আসলে বিভিন্ন সময় কন্ট্রিবিউশন রাখতে পারেন। আপনি ইন্ডিয়ার কথা বলতে পারেন, সেখানে তারা এক গাদা ব্যাটার নিয়ে নেমেছিল বটে, তবে সেই ব্যাটাররা কিন্তু কিছু হলেও বোলিং কন্ট্রিবিউশন দিতে পারতেন। দ্য লেজেন্ড সচিন টেন্ডুলকার, তিনি বল করতে পারতেন। বীরেন্দর সেহওয়াগ, তিনি বোলিং করতে পারতেন। সৌরভ গাঙ্গুলি বল করতে পারতেন। অর্থাৎ টপ অর্ডারে যারা ব্যাটিংটা করছেন অ্যাজ অ্যান ওপেনার, স্পেশালিস্ট ওপেনার হওয়ার পাশাপাশি যদি বোলিং স্কিলটাও থাকে, সেটা কিন্তু দলের ব্যালেন্সটাকে খুব ভালোভাবে সামনের দিকে নিয়ে যেতে পারে। এবং জিশান আলমের মধ্যে সেই ট্যালেন্টটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তার ব্যাটিং তো যথেষ্ট পরিমাণের ইমপ্রেসিভ, বোলিংয়ের জায়গাটাতেও জিশান আলম কন্ট্রিবিউশন রাখতে পারেন, সেটার একটা প্রমাণ তিনি ইতিমধ্যেই অলরেডি রেখে ফেলেছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই এনকারেজিং একটা ব্যাপার। এবং এ কারণেই বলতেই হয়, দিন শেষে নির্বাচকরা যাদেরকে আসলে ইয়ারমার্ক করে রেখেছিলেন এশিয়া কাপের জন্য, তাদেরকে আসলে সরিয়ে দিয়ে যারা ইনিশিয়ালি আলোচনায় ছিলেন না তাদেরকে কিন্তু আলোচনায় নিয়ে আসতে হচ্ছে তাদের বাধ্য হয়ে, এবং জিশান আলম সেই আলোচনার ভেতর ঢুকে গেছেন ইতিমধ্যেই।
হান্নান সরকারের একটা ফেসবুক পোস্ট আমি দেখেছিলাম গতকালের ম্যাচটা শেষ হওয়ার পর নেপালের বিরুদ্ধে বাংলাদেশ যখন জিতেছে, জিশান আলমের 70+ নক প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচটায়। তারপর হান্নান সরকার বলেছেন আসলে যে জিশান যদি কনসিস্টেন্টলি এই ধরনের ব্যাটিংটা করতে পারেন অবশ্যই তিনি ন্যাশনাল টিমের আলোচনায় চলে আসবেন টি-20 সেটআপে। এবং বাংলাদেশ এশিয়া কাপের জন্য যদি তৃতীয় কোনো ওপেনার খুঁজতে চায় সেই ক্ষেত্রে টপ র্যাঙ্কের জায়গাটাতে জিশান আলম অলরেডি ইতিমধ্যে আমার মনে হয় চলে এসেছেন বলা যেতে পারে। টুর্নামেন্টের সামনে বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে, দেখা যাক সেখানে তিনি কেমন পারফর্ম করেন। তবে যেই ফর্মটা তিনি দেখাচ্ছেন বেশ আশার সঞ্চার হচ্ছে তার এই পারফরমেন্স দেখে। সাইফ হাসানের কথায় চলে আসা যাক। পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে প্রথম ম্যাচটায় 30 বল থেকে 50+ রান করেছেন। বাংলাদেশ চেস করছিল 228 রান, সেই রানটা তারা তো করতে পারেইনি, 150-র আগে অল আউট হয়ে যায়। তবে সাইফের সেই ইনিংসটায় আসার ঝলক আমরা দেখেছি। বল হাতে তিনি সেদিন খুবই ফ্লপ করেছিলেন, তবে দ্বিতীয় ম্যাচটায় নেপালের এগেনস্টে বল হাতে 2 ওভার বল করেছেন, মাত্র 8 রান দিয়েছেন এই অফ স্পিনার। ব্যাট হাতে 11 বল থেকে 11 করেছেন অবশ্যই। তবে অবশ্যই সাইফের যেই ওভারঅল পারফরমেন্স রিসেন্ট সময় আমরা দেখছি, বিপিএল থেকে শুরু করে রংপুর রাইডার্সের হয়ে তিনি যেভাবে খেলেছেন এবং সেই সাথে গ্লোবাল সুপার লিগে যখন রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করেছেন সেখানেও সাইফের বেশ কিছু ভালো নক ছিল, তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এবং সাইফ হাসান কিন্তু মেহেদী হাসান মিরাজ কিংবা নাজমুল শান্তদের ব্যাচের ক্রিকেটার এবং আবারও নিজেকে রিমোল্ড করে তিনি ন্যাশনাল টিমের কন্টেনশনে আসার চেষ্টাটা করছেন। সেই চেষ্টার পুরস্কারটা তিনি পাবেন কিনা সেটি এখন দেখার বিষয়, কারণ আলোচনায় তিনিও চলে এসেছেন। জিশান আলমের পাশাপাশি সাইফ হাসানও আলোচনায় চলে এসেছেন। এবং সাইফের একটা ইউনিক গুণ রয়েছে, একটা ইউনিক জায়গা রয়েছে। তিনি পুরো দুস্তুর যে একজন ওপেনিং ব্যাটারি সে ব্যাপারটাও কিন্তু নয়। অ্যাট নাম্বার 3, অ্যাট নাম্বার 4 এই পজিশনগুলোতেও তিনি তার ক্যারিয়ারে বিভিন্ন সময় টি-20 ক্রিকেটে ব্যাটিং করেছেন এবং সফল হয়েছেন। সুতরাং বাংলাদেশ যদি ওপেনার ছাড়াও এমন একজন প্লেয়ার খুঁজে যিনি আসলে ওপেনিংয়ের ব্যাকআপও হতে পারবেন কিংবা টপ অফ দ্য অর্ডারে 3 বা 4-এ এই জায়গাটাতেও একটা ব্যাকআপ ব্যাটার হিসেবে কাজ করতে পারবেন, যিনি বোলিং করতে পারেন, তাহলে কিন্তু সাইফ হাসানের আলোচনায় আসাটা খুবই যৌক্তিক এবং আমার মনে হয় তিনি ভালো কন্ট্রিবিউট করতে পারবেন। বিশেষজ্ঞরা কিন্তু সেই ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন যে আমরা কেন নাইম শেখের পেছনে দৌড়াচ্ছি কিংবা আমরা কেন আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে আশা করছি। সাইফ হাসানই কিন্তু হতে পারেন সেই একটা অপশন যিনি বাংলাদেশ দলকে একটা ব্যালেন্স এনে দেবেন তার টপ অর্ডার ব্যাটিং এবং সেই সাথে তার বোলিং দিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত জিশান আলম সাইফ হাসানের ভাগ্যে কি আছে। টপ এন্ড টি-20তে তারা আরো ভালো পারফর্ম করতে থাকুক সেই আশা আমরা করতে পারি। তবে যারা যারা এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন সেই মিডল অর্ডার সেটা কিন্তু খুব ভঙ্গুর একটা অবস্থায় আছে। একটা পরিসংখ্যান দিয়ে আমি এই ভিডিওটা শেষ করতে চাই। সেই পরিসংখ্যানটা আপনাদের একটু অ্যালার্ম বেলস বাজিয়ে দেবে। বাংলাদেশ গতকাল নেপালের সঙ্গে যখন খেলছিল তারা তখন 13 ওভারে 130 করেছিল আগে ব্যাট করে, মাত্র 2টো উইকেট হারিয়ে। সাধারণত এই অবস্থা থেকে আপনি কি ইমাজিন করতে পারেন না যে দলটা 200 রান করে ফেলবে? 8টা ব্যাটার বাকি রয়েছে, 8টা উইকেট হাতে রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ শেষ করেছে মাত্র 186 রান করে, অর্থাৎ মাত্র তারা 56 রান অ্যাড করেছে পরবর্তী 7 ওভারে, যেটা কিন্তু একেবারে বেমানান বলা যায়। এই অবস্থা থেকে যে কোনো একটা ভালো ব্যাটিং সাইড তারা 200-র উপর রান করবেই করবে। আপনি ইউএই কে বসিয়ে দেন সেই জায়গাটায়, তারাও কিন্তু সেই রানটা হয়তো করে ফেলতে পারতো। তবে বাংলাদেশ এই দল তারা মাত্র 186 করেছে। ন্যাশনাল টিমের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একই ঘটনাটাই দেখি। ওপেনাররা খুব ভালো একটা স্টার্ট এনে দেওয়ার পরও 10-12 ওভারে বাংলাদেশের রান রেটটা 10 থাকার পরেও আমরা সামহাও ডেথ ওভার্সে মিডল অর্ডারের ব্যাটিংয়ের কারণেই বা ব্যর্থতার কারণেই আমরা 200 রানে পৌঁছাতে পারি না। সেই ট্রেন্ডটা এখনো রয়ে গেছে। এই দলের ভিতরেও সেই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। আফিফ যদিও একটা ভালো নক খেলেছেন গতকাল, তবে নুরুল হাসান সোহান পারেননি, মাহিদুল অঙ্কন পারেননি, তোফায়েল আহমেদ তিনিও ফ্লপ করে গেছেন। সুতরাং মিডল অর্ডারটায় বাংলাদেশের আসলে একটা বড় ক্রাইসিস রয়ে গেছে এবং সেখানে এই জায়গা থেকে বা এই প্লেয়ারদের মধ্য থেকে আসলে কাউকে পিক করাটা সমীচিত নাও হতে পারে। সেই ক্ষেত্রে যারা টপ অর্ডারে রান পাচ্ছেন তাদেরকে আপনি কনসিডারেশনে রাখতে পারেন মিডল অর্ডারে ব্যাট করানোর জন্য এবং স্পেশালি সেই জায়গাটায় সাইফ হাসান আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারেন। জিশান আলম ডেফিনেটলি আলোচনায় রয়েছেন, কারণ জিশানের এই ফর্মটাকে আপনি আসলেই কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। তো দেখা যাক, এশিয়া কাপের এই আলোচনায় আরো 2টো প্লেয়ার এসেছে, অন্তত ভালো ফর্ম দেখিয়ে এসেছে, সেটা একটা সুখকর ব্যাপার। আমরা নেগেটিভিটি নিয়ে যেন না থাকি সেই আশাটাই আমরা করি এবং ভালো প্লেয়াররা ভালো পারফর্ম করে আমাদেরকে দুশ্চিন্তা দেখ, টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তা দেখ যে কাকে ছেড়ে কাকে নেব, কারণ সবাই ভালো করছে। এরকম একটা পরিস্থিতি যেন তৈরি হয় অন্তত এশিয়া কাপের আগে, সেই আশাটাই করতে চাই। জিশান এবং সাইফকে নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় এশিয়া কাপে এই দুজনের মধ্যে যে কোনো একজনের জায়গা হবে? জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সে কারণে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই।